বাসর রাতে কোনো বউ কি কখনো এভাবে পড়ে পড়ে ঘুমায়? আপনার জন্য ওয়েট করতে করতে কখন যেন ঘুম লেগে গিয়েছে। অনেক ক্লান্ত ছিলাম, এর জন্যই ঘুমিয়ে গিয়েছিলাম, সরি। হয়েছে, এত কিছুর আর কৈফিয়ত দিতে হবে না তোমাকে। আমি কৈফিয়ত কেন দিব? আপনার কথার উত্তর দিলাম। আপনি একটা কথা বলেছেন, সেটার উত্তর দেওয়া কি কৈফিয়ত হয়ে গেল নাকি? আরাফ রুমে এসে দেখেছিল নরিন ঘুমাচ্ছে। এটা দেখে আরাফ অনেক জোরে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানোর শব্দে নরিনের ঘুম ভেঙে গেল। সে সাথে সাথে উঠে বসলো, নিজেকে একটু গুছিয়ে চুপচাপ বসলো। তখনই এই কথাগুলো আরাফ বলেছিল। আরাফ দরজার সামনে থেকে এসে খাটে বসে পড়ল নরিনের পাশে। নরিনের তো একদম হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিল। গলা একদম শুকিয়ে কাছের মতো হয়ে গেল ভয়ে। যদিও নরিন কোনো কিছুতে ভয় পাওয়ার মেয়ে না, কিন্তু নরিন আসলে নার্ভাস। তুমি এখনো এসব চেঞ্জ করো নাই কেন? আপনি আসার আগে আমি কিভাবে এগুলো চেঞ্জ করি? কেন? এগুলো কি এখন বসে বসে আমি খুলে দিব নাকি? হ্যাঁ, খুলে দিতে পারেন, আমারও সুবিধা হবে। চুপচাপ গিয়ে এগুলো এখনই চেঞ্জ করে এসে ঘুমিয়ে পড়ো। আমাকে একেবারে ডিস্টার্ব করবে না, আমি অনেক ক্লান্ত, ঘুমাবো। মানে কি এগুলো কোন ধরনের বিহেভিয়ার? কেন, বাংলা কথা বুঝতে কি কোনো সমস্যা হয় তোমার? না, আমি নতুন বউ, আমার ঘুমটা তুলে আমাকে প্রথমে দেখবেন, তারপর বাসর ঘরে জামাইরা বউকে যে উপহার দেয় সেটা দিবেন। সেটা না করে আমাকে বলছেন আপনি ঘুমাবেন? আমার দ্বারা ওইসব ন্যাকামি সম্ভব না। যাও তো, ঘুমাবো আমি। নরিন কোনো কথার আর জবাব না দিয়ে উঠে ওয়াশরুমে চলে গেল। তার প্রচুর কান্না পাচ্ছে। বিয়ের প্রথম রাতে এটা কিরকম ব্যবহার ছিল? নরিন মোটেও এসব আশা করেনি। সে তো এই বিয়েটা করতে চায়নি। আরাফ জোর করে বিয়ে করেছে এক প্রকার বলতে গেলে। তাহলে নিজেই জোর করে বিয়ে করে নিজে এরকম ব্যবহার করার মানেটা কি? নরিন ভেবেছে বিয়ে যেহেতু হয়ে গিয়েছে তাই সবকিছু মানিয়ে নেবে। তারও ছোটবেলা থেকে নিজের বিয়ে নিয়ে অনেক ইচ্ছে ছিল, কিন্তু আরাফের ব্যবহারে তার খুব কষ্ট লেগেছে। নরিন ফ্রেশ হয়ে নিল, তারপরে বলল নিজেকে, আমাকে জোর করে বিয়ে করে আমার সাথেই খারাপ ব্যবহার। এখন আমি তোমাকে তিলে তিলে বোঝাবো আমি কি জিনিস। নরিন ওয়াশরুম থেকে বের হয়ে টেবিলের ওপর গ্লাস রাখা ছিল, সেই গ্লাসে পানি ভরে নিল। তারপরে আরাফের সামনে গিয়ে গ্লাস ভর্তি পানি তার উপর ঢেলে দিল। আরাফ লাফ দিয়ে উঠল। এইসব দেখে আরাফ ভ্যাবাচাকা খেয়ে গেল। রাগী গলায় নরিনের দিকে তাকিয়ে বলল, তুমি কি পাগল হয়েছ? এসব কি? জন্মের পর থেকে এই পানি ফেকার পিএইচডি করেছো নাকি? হ্যাঁ, আমি তো পাগলই, জানেন না আপনি? আর পানি ফেকার জন্য পিএইচডি করা লাগে না। উফ, কোন পাগলের পাল্লায় পড়লাম আমি! পুরো খাট ভিজে গিয়েছে। এখন আমি কোথায় ঘুমাবো? জোর করে বিয়ে করার আগে ভাবা উচিত ছিল যে আমি পাগল নাকি না। নিজেই তো এই পাগলকে নিজের গলায় ঝুলিয়েছেন, এবার সহ্য করেন। তুমি কি সবকিছু জেনে বুঝে করছো নাকি অন্য কোনো কাহিনী আছে? আমি তো বুঝতে পারছি না। মানে কি? আমি সেই প্রথম দিন থেকে তোমাকে জিজ্ঞেস করছি, আজকে আবারও জিজ্ঞেস করছি, তুমি কি সত্যি আমাকে চেনো না আগে থেকে? আবারও সেই একই কথা? আমি কেন আগে থেকে আপনাকে চিনতে যাব আজব? নরিন এই কথাটা বলে তার পাশ কাটিয়ে অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। ওই পাশ একদমই ভেজে নাই। আজব, আমার জায়গায় পানি ঢেলে ভিজিয়ে নিজে গিয়ে শান্তিতে ঘুমাচ্ছ। এসব তো আমি হতে দিব না। দেখি আপনি কি করতে পারেন। আরাফ টেবিলের সামনে গিয়ে পুরো পানির জগ এনে নরিনের উপরে ঢেলে দিল। নরিন পুরোটাই ভিজে গেল। সে মোটেও আশা করেনি আরাফ সত্যি সত্যি এরকম কিছু একটা করবে। আপনি তো কম তারা না। আমার সাথে কোনো কিছু করার আগে 100 বার ভেবেচিন্তে তারপর করবে, না হলে তার পরিণতি এরকমটাই হবে। আমি কি পাগল নাকি? আমার সাথে যে যেমনটা করবে আমি সেরকমই করব। নাও, ভুলের মাসুল দাও। এখন সারা রাত বসে থাকো। খাট তো পুরোটা ভেজা, ঘুমাবে কই? সরেন তো আমার সামনে থেকে। আমি কেন সরতে যাব? আমার রুম, আমার ইচ্ছা, আমি কোথায় দাঁড়াবো না দাঁড়াবো। নরিন ঘাটের উপর অনেকগুলো ফুল লাগানো ছিল, সেগুলো টেনে ছিঁড়ে আরাফকে ছুঁড়ে মারে। আরাফও কম না, সেও কি একই কাজ করে। দুইজন এরকম করেই ফুল ছোড়াছুড়ি করতে থাকে। এক পর্যায়ে ফুল শেষ হয়, তারা দুজন বালিশ দিয়ে মারামারিতে লেগে যায়।
তুলা ফুল এগুলো দিয়ে পুরো রুমের 12টা বেজে যায়। রুমে কোথাও পা ফেলার পর্যন্ত জায়গা নেই। কি আর করার, দুজনে আবারও ঝগড়া করতে শুরু করে দিল কোথায় ঘুমাবে এটা নিয়ে। ওইদিকে আরাফের মা বাবা কথা বলছে। ছেলেটাকে আগেই বিয়ে করালে হয়তো আমাদের থেকে এত বছর দূরে থাকতো না। তোমার ছেলেকে আমি অনেকবার বলেছিলাম নিজের কোনো পছন্দ আছে কিনা। ও বারবার বলেছিল ওর কোনো পছন্দ নেই। আমি নিজের পছন্দের মেয়েকে বিয়ে করাতে চাচ্ছিলাম, সেটার জন্যও না করে দিয়েছিল। আমি কিছুই বুঝলাম না, আমার ছেলেটা হঠাৎ করে এত পরিবর্তন হয়ে গিয়েছিল কিভাবে। আমি জানি না ও কিভাবে আমাদের থেকে 5টা বছর দূরে থেকেছে। আল্লাহর রহমতে আমাদের তো কোনো দিক দিয়ে কোনোটাই কম নেই, কিন্তু তোমার ছেলের জিদ ছিল বিদেশে যাবে, নিজের জিদ পূরণ করলো। যাক, এখন ভালোই হয়েছে, বিয়ে করে নিয়েছে, সুখে সংসার করুক। ওকে আমি খুশি দেখতে চাই সব সময়। আমার ছেলেটা কিরকম চুপচাপ হয়ে গিয়েছিল, সবার থেকে দূরে দূরে থেকেছে। কেন যে ওই রকম হয়ে গিয়েছিল সেগুলো তো আজ পর্যন্ত রহস্যই রয়ে গেল। আরে ওর জিদ বেশি, যেটা বলে সেটাই করে। এর জন্যই জিদ করে বাহিরে চলে গিয়েছিল। হয়তো যাওয়ার ইচ্ছে ছিল তাই। হয়তো এটাই হবে। আরাফের মা বাবা গল্প করতে করতে ঘুমিয়ে গেল, কারণ তারা অনেক ক্লান্ত। আরাফ আর নরিন কি করবে সেটাই ভাবছে। সারা রাত তার এভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব না। এই সব কিছু তোমার জন্য হয়েছে। একদম আমাকে দোষ দিবেন না, এই সব কিছুর দরকার নাই আপনার। এখন একদম চুপ, আমাকে ভাবতে দাও। এখন আমি কি করব? এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভেবে সলিউশন বের করুন একটা। আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে দেখি কোন গেস্ট রুম খালি আছে কিনা। আজকে তো বাসায় অনেক মেহমান। ওকে। আরাফ রুম থেকে বের হয়ে সবগুলো গেস্ট রুম চেক করলো, একটা রুমও ফাঁকা নেই। আরাফ বুঝতে পারছে না এরকম অবস্থা এখন তার কি করা উচিত। হুট করে তার মাথায় বুদ্ধি এলো তার ভাই রুমে গিয়ে ঘুমাবে, কেননা তার ভাই ড্রয়িং রুমে ঘুমাতে পারবে। বোন তো ওর হাজব্যান্ডের ড্রয়িং রুমে ঘুমাতে পারবে না, তাই আর বোনকে ডিস্টার্ব করতে গেল না। আরাফ আরিয়ানের রুমে চলে গেল। দরজা নক করার পর আরিয়ান দরজা খুলে দেখে তার সামনে আরাফ দাঁড়িয়ে আছে। এই সময় তার ভাই তার রুমে এসেছে ভেবে একটু হেসে মজা নিতে শুরু করে দিল। এখন তোমার বাসর ঘরে থাকার কথা, তুমি এখানে কি করছো? আমার রুমে একটু প্রবলেম হয়েছে, তুই আজকে রাতটা একটু কষ্ট করে ড্রয়িং রুমে ঘুমাতে পারবি? আরিয়ান এই কথা শুনে অবাক হয়ে যায়। তার ভাই কি পাগল হয়ে গিয়েছে? বাসর রাতে তার বউ রেখে এখানে ঘুমানোর কথা বলছে। মজা পেয়েছে নাকি সবকিছু? তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? বাসর রাতে বউ রেখে এখানে কেন ঘুমোবে? প্রথম রাতেই বউয়ের সাথে ঝগড়া করেছে নাকি? আরে বেশি কথা বলিস, তোর ভাবিকে নিয়েই এখানে ঘুমাবো। আমার রুমে একটু সমস্যা হয়েছে, অনেক রাত হয়ে গিয়েছে, আমরা দুজনেই বেশ ক্লান্ত। তোর কি প্রশ্ন করা শেষ হয়েছে? এবার কি আমরা আসবো? আচ্ছা ঠিক আছে, আমি ড্রয়িং রুমে চলে যাচ্ছি, তুমি ভাবিকে নিয়ে আসো। আরিয়ান একটা কাঁথার বালিশ নিয়ে ড্রয়িং রুমে চলে গেল, গিয়ে সোফা শুয়ে পড়লো। আরাফ নরিনকে নিয়ে এলো, তারা দুইজন দুই দিকে ঘুরে শুয়ে পড়লো। আরাফের বোন ঋতু রাতে পানি নিতে এসে দেখলো আরিয়ান এখনো ড্রয়িং রুমে। এটা দেখে ঋতু তাকে বলল, কি ব্যাপার, তুই এখনো ঘুমাস নাই? এখানে কি করিস এত রাতে? আর বইলো না, ভাইয়ের রুমে নাকি কি সমস্যা হয়েছে, ওর জন্য ভাই আর ভাবি আমার রুমে ঘুমোচ্ছে। আরে এটা আবার কি বলিস? এত কষ্ট করে আমরা রুমটা সাজিয়েছিলাম, কি লাভ হলো? সেই রুমে তো জামাই বউ ঘুমোলোই না। ওদের রুমে আবার কি সমস্যা হলো বুঝলাম না, সবকিছু তো ঠিকঠাক ছিল। জানি না, কালকে জিজ্ঞাসা করব। আজকে অনেক রাত হয়ে গিয়েছে, ভাইয়া ভাবি অনেক ক্লান্ত, ঘুমোচ্ছেন, আর ডিস্টার্ব না করি আমরা। ঠিক আছে, আমার রুমেও তো দুলা ভাই, না হলে আমি আমার রুমে নিচে তোকে বিছানা করে দিতাম। ইস, আজকে আমার একটা বউ থাকলে আমার আর এইভাবে ড্রয়িং রুমে ঘুমোতে হতো না। অনেক পাকা পাকা কথা বলিস, এবার ঘুমা। আজকে তো তুই অনেক কাজ করেছিস, ভীষণ ক্লান্ত দেখাচ্ছে তোকে। তাহলে এখনো পর্যন্ত ঘুমোস না কেন? আচ্ছা ঠিক আছে, লাইট অফ করে দিয়ে যাও, ঘুমিয়ে পড়ি। ঋতু লাইটটা অফ করে চলে গেল। আরিয়ানও ঘুমিয়ে গেল। আরাফর দুই ভাই এক বোন, আরাফ বড় আর ঋতু মেঝো। ঋতুর বিয়ে হয়েছে, এখনো তুলে দেওয়া হয়নি, কারণ তার ভাই ছাড়া সে বিয়ের অনুষ্ঠান করতে যাচ্ছিল না, কারণ আরাফ তখন দেশের বাহিরে ছিল।
আর আরিয়ান সবার ছোট। নরিনরা 1 ভাই 2 বোন। নরিন আর মরিন যমজ। তারা দুজন হুবহু দেখতে একই রকম, তাদের নামও একই রকম। নরিনের ভাই বিয়ে করেছে, ছোট ছোট দুটো বাচ্চাও আছে, অনেক সুন্দর দেখতে। নরিনের বোন মরিন দেশের বাহিরে থাকে হাজবেন্ডের সাথে, এর জন্য বিয়েতে আসতে পারেনি। বিয়েটা হুট করে হয়ে গেছে কিনা। সবকিছু কত হুট করেই হয়ে গেল, নিজের বোনের বিয়েতে পর্যন্ত আমি যেতে পারলাম না। আরে তুমি মন খারাপ করো না, আমি তোমাকে কিছুদিন পরেই নিয়ে যাবনি দেশে। আমি কিছুদিন পর গিয়ে কি করব? নিজের বোনের বিয়েতে যেতে পারলাম না, আর যাবই না আমি দেশে। উফ, রাগ করো না প্লিজ, আমি কথা দিচ্ছি তোমাকে কিছুদিন পরে দেশে নিয়ে যাব। ফারহান হচ্ছে মরিনের জামাই। তাদের বিয়ে হয়েছে 3 বছরের মতো হবে, আর মরিন দেশের বাইরে এসেছে 1 বছর হবে। আরাফ এদিক ওদিক করছে, তার কোনোভাবেই ঘুম আসছে না। কেননা তার নিজের রুম ছাড়া তার কোনোভাবেই ঘুম আসে না। কি হয়েছে, সমস্যাটা কি? এত নড়াচড়া করছেন কেন? ঘুমাতে পারছি না আমি। তোমার জন্যই তো এইসব হয়েছে। আমার এখানে একদমই ঘুম পাচ্ছে না। নিজের খাট ছাড়া আমি ঘুমোতেই পারি না। ন্যাকামি আর করতে হবে না। বুঝলাম না, ন্যাকামির কি দেখলে? এই যে এটা ন্যাকামি না তো কি? আর কি? মাত্র আপনি বললেন আপনার খাট ছাড়া আপনার ঘুম আসে না। তাহলে এত বছর বিদেশে কিভাবে ছিলেন? প্লেনে করে কি নিজের খাট সাথে নিয়ে গিয়েছিলেন? কোনো কথা বলেও কি শান্তি নাই? সব কথার টাস টাস উত্তর দিচ্ছ তুমি আমাকে। আর উত্তর দিব না এরকম উদ্ভট কথা বললে। মাফ করো আমাকে, আমার খুব ঘুম আসছে। এখানে খুব আরাম পাচ্ছি। এখানে একদম শান্তিতে ঘুম আসবে আমার এখানে। খুব ভালো, তাহলে ঘুমান না তাকিয়ে থেকে। একটু পরে আরাব ঘুমিয়ে গেল। নরিন অন্যদিকে ঘুরে ঘুমিয়ে গেল। ফ্ল্যাশব্যাক। আরাফ আসলে মরিনের সাথে রিলেশনে ছিল কলেজ লাইফে। মরিন তখন মাত্র ক্লাস 10-এ পড়তো। আরাফ তেমন কিছুই মরিনের ব্যাপারে জানতো না, কিন্তু সে ভীষণ ভালোবাসতো মরিনকে। তাদের সম্পর্ক ভালোই চলছিল, কিন্তু হুট করে মরিনের কি যেন হয়। আরাফকে সে এড়িয়ে চলতো, যেটা আরাফ একেবারেই সহ্য করতে পারতো না। তাই সে বারবার মরিনকে জিজ্ঞেস করতো তার সমস্যাটা কোথায়, কিন্তু মরিন কোনো কথার উত্তর না দিয়ে তার সাথে ব্রেকআপ করে নেয় এবং কলেজ থেকে চলে যায়। আরাফ মরিনকে অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু কোথাও পায়নি। আরাফ প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল একেবারে। চুপচাপ থাকতো বাসায়, সবসময় কারোর সাথে তেমন একটা কথা বলতো না, খাওয়া দাওয়া করতো না, একদম ঘুমাতো না। তার বন্ধুরা আরাফের এই অবস্থা দেখে তাকে বলে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। কেননা আরাফ যদি দেশে থাকে তাহলে সে আস্তে আস্তে পাগল হয়ে যাবে বা ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবে। আরাফ তাই ভালো মনে করে জবার কাজ করার জন্য সে দেশের বাহিরে চলে যায়। 5 বছর পর যখন আরাফ দেশে ফিরে, তার কয়েকদিন পরেই সে তার বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছে। ঠিক তখন তার চোখ যায় রোড পার করা ওই মেয়েটার দিকে। সে আর কেউ না, মরিনই ছিল। এতটা বছর পর নিজের ভালোবাসার মানুষটিকে দেখে সে আর নিজেকে ঠিক রাখতে পারেনি, তাই এগিয়ে যায় মরিনের কাছে। কেমন আছো? হঠাৎ করে অপরিচিত কারো কণ্ঠ শুনে মরিন পিছে তাকায়, তারপর বলে, কে আপনি? আসলে আরাফ যাকে মরিন ভাবছে সে মরিন না, নরিন। তাই তো নরিন আরাফকে চিনতে পারলো না। আরাফ ভীষণ কষ্ট পায় যে মরিন তাকে চিনতে পারে না এটা দেখে। তুমি কি আমাকে চিনতে পারো নাই? সরি, আমি আপনাকে চিনি না। এই কথাটা বলেই নরিন সেখান থেকে চলে গেল। নরিনের বান্ধবী নরিনকে জিজ্ঞেস করলো, কি রে, ওই ছেলেটা কে রে? কি যেন চিনি না তো আমি। দেখতে কিন্তু বেশ হ্যান্ডসাম আছে, বলতে হবে। তুই চলে এলি কেন? একটু কথা বলে দেখতি, হয়তো তোকে চিনে। চিনলে চিনুক, তাতে আমার কি? যে কেউ আমাকে চিনলেই কি আমার তার সাথে কথা বলতে হবে নাকি? তুই এরকম করিস দেখেই তোর কোনো বয়ফ্রেন্ড নেই, আর বিয়ে কবে করবি সেটাও কোনো ঠিক ঠিকানা নেই। উফ, আবার একই কথা। তুই এমন কেন রে? তোর সমস্যাটা কোথায়? অনেক হয়েছে, এবার চুপ থাকতো। আরাফ এক পলকে তাকিয়ে আছে নরিনের যাওয়ার দিকে। আসলে যে কেউ চিনতে ভুল করবেন নরিন আর মরিনকে, কারণ তারা দুজনেই দেখতে হুবহু একই রকম। আরাফের বন্ধু সিয়াম তার দিকে এগিয়ে এসে বলে, কিরে, হুট করে কথার মাঝে এসে তুই এই মেয়েকে কি জিজ্ঞেস করলি? আর এই মেয়েটাকে তুই কি চিনিস? এটা মরিন। কি সত্যি নাকি? তাহলে ওকে যেতে দিলি কেন? ও আমাকে চিনতে পারলো না কেন? হয়তো অনেক বছর পরে দেখেছে, এই জন্য তোকে চিনতে পারেনি। ওকে এক পলকেই
দেখে আমি চিনে ফেলেছি। তাহলে ওর চিনতে কেন প্রবলেম হবে? আরে মেয়ে মানুষের স্মৃতিশক্তি কম। ওর ব্যাপারে সব কিছু খোঁজ খবর লাগা। কেন? আগে খোঁজ খবর লাগা, তারপরে বলবো। সিয়াম আর কিছুই বলল না। বুঝতে পারল তার বন্ধু এখনো মরিনকে অনেক ভালোবাসে। হয়তো এর জন্যই মরিনের খোঁজ খবর নেওয়ার কথা বলছে। কয়েকদিন পর সিয়াম সব খোঁজ খবর নিয়ে ফেলল। তারপরে আরবকে আসতে বলল। কিরে, কোনো খোঁজ খবর পেলি? সব খবর নেওয়া শেষ। ওর নাম রমিন, অনার্সে পড়াশোনা করছে, এখনো বিয়ে শাদী হয় নাই। ওর বাসার অ্যাড্রেস আমি নিয়ে এসেছে। মরিনের বিয়ে হয়নি এটা শুনে কেন জানি আরাফের মনে অনেক শান্তি লাগে। আরাফ বুঝতে পারে মরিন তাকে নিজের নামটা পর্যন্ত মিথ্যে বলেছিল। আরাফ মনে মনে খুব হাসে। তাকে মরিন যে কষ্ট দিয়েছে এগুলোর এখন সে উসুল করবে। কিরে, কি ভাবছিস? এখনই আসল মজাটা আসবে গেমের। কি কে বলতে চাচ্ছিস? ওর অ্যাড্রেস দে, আর সামনে দেখ আমি কি কি করি এখন। দেখ, কোনো পাগলামি করিস না কিন্তু। ধুর, আমি কি আর এখনো ছোট আছি নাকি যে পাগলামি করে করে বেড়াবো? আরাফ বাসায় চলে আসে। তারপরে ভাবতে থাকে কিভাবে কি করা যায়। যেভাবেই হোক রিভেঞ্জ তো তার নিতেই হবে। কেননা তার সাথে চিট করা হয়েছে, খুব খুব জঘন্যভাবে তার লাইফ নষ্ট করে দেওয়া হয়েছে। আরাফের রাগে একদম মাথা ফেটে যাচ্ছে। অনেক ভেবেচিন্তে তারপর ডিসাইড করে আরাফ মরিনকে বিয়ে করবে। তারপর না হয় মরিনকে শাস্তি দেওয়া যাবে। মরিনকে আপাতত অন্য কারো হতে দেওয়া যাবে না। যাই হোক, ঘৃণা আর ভালোবাসা একজনের প্রতি আছে আরাফের। মা, আমার একটা মেয়েকে খুব ভালো লেগেছে, আমি ওকে বিয়ে করতে চাই। ড্রয়িং রুমে সবাই বসা ছিল। সবাই তো বেশ অবাক হয়ে যায়। আরাফ হঠাৎ করে এরকম কিছু একটা বলবে কেউ আশা করেনি। আরাফ বিদেশ থেকে এসেছে কিছুদিনই হয়েছে। কিছুদিনের মধ্যে ওর আবার একটা মেয়েকে পছন্দ হয়ে যাবে, এগুলো কল্পনার বাহিরে। তখন ঋতু বলল, কি ব্যাপার ভাইয়া, এখানে তো আমার বিয়ের অনুষ্ঠানের প্ল্যান করা উচিত, আর নিজেই মেয়ে পছন্দ করে বসে আছো। ভাইয়া বিয়েটা তাড়াতাড়ি করে নাও, তাহলে তো আমার পালা। কি শুরু করে দিলি তোরা দুই ভাই বোন? হ্যাঁ, আমার ছেলেটার সাথে আমাকে কথা বলার সুযোগ তো দে। ঠিক আছে, বল। কোন মেয়ে? বাসা কোথায় আমাকে বলো, আমরা কালকেই গিয়ে দেখে আসবো। আরাফ তার মাকে সবকিছু খুলে বলল। তার মা তো ভীষণ খুশি হয়ে গেল। এই 5 বছরে আরাফের মা কতবার যে চেষ্টা করেছে নিজের ছেলেকে দেশে আনার জন্য সেটা বলার বাহিরে। আর দেশে আসার পর বিয়ের কথা বলেছে, সে কোনোভাবেই বিয়ে করবে না। কিন্তু নিজে যেহেতু বিয়ের কথা বলেছে, তাই তারা সবকিছু তাড়াতাড়ি করতে চায়। ভাইয়া, তোমার জন্য আমার বিয়ের অনুষ্ঠান এখনো আমি করি নাই, আর এখন আমার বিয়ের আগে তোমার বিয়ে খেতে হবে। মেয়েদের বাসা থেকে রাজি থাকলে কয়েকদিনের মধ্যেই বিয়ে হয়ে যাবে ঘরোয়াভাবে। তারপরে তোর বিয়ের অনুষ্ঠান আমরা ধুমধাম করে করব, চিন্তা করিস না। ঠিক আছে, দেখা যাবে। এই বাসায় কি শুধু তোমাদের বিয়ের কথাই হবে? আমার কি হবে? আমার কবে বিয়ে আজও? তুই এখনো বাচ্চা একটা ছেলে, এসব কথা কিভাবে বলিস? হ্যাঁ, তোর কি বিয়ের বয়স হয়েছে নাকি? হ্যাঁ, বিয়ের আবার কোনো বয়স আছে নাকি? সবাই হেসে ওঠে আরিয়ানের এসব কথা শুনে। আরাফের বাবা রাতে বাসায় এলে আরাফের মাতাকে সবকিছু বলে। আমাদের ছেলের তো কোনো দিক দিয়ে কোনো কমতি নেই, যে কোনো পরিবারেই ওকে পছন্দ করে ফেলবে। তোমরা গিয়ে মেয়ে দেখে কথা বলে আসো। তাহলে কালকে আমরা গিয়ে সবাই দেখে আসি মেয়েটা কেমন। পরের দিন আরাফের পুরো পরিবার হাজির হয়ে যায় নরিনকে দেখতে। নরিনের পরিবার আরাফের পরিবারের সাথে কথা বলছে। নরিনের একদম মেজাজ খারাপ হয়ে যায়। সে কোনোভাবেই বিয়ে করতে চায় না। কেউ তাকে দেখতে আসলেই কোনো না কোনো বাহানায় সে বিয়ে ভেঙে দেয়। নরিন চুপচাপ নিজের রুমে বসে আছে, তৈরি না হয়ে। তখন তার ভাবি রুমে আসে। কি ব্যাপার, তুমি এখনো তৈরি হও নাই কেন? উফ, আমি যেতে পারবো না, আমার একদম ভালো লাগছে না। সব সময় কিন্তু এগুলো ভালো লাগে না। নওরিন, তাড়াতাড়ি শাড়ি পরে তৈরি হয়ে নাও, বাইরে মেহমান অপেক্ষা করছে, বেশি দেরি কইরো না। কি ভাববে তারা? আমি 10 মিনিট পর তোমাকে নিতে আসছি। নরিনের ভাবি এ কথাগুলো বলে চলে গেল। নরিন বাধ্য মেয়ের মতো তৈরি হয়ে নিল। কি আর করার। কি ব্যাপার বৌমা, নওরিন কোথায়? ও তৈরি হচ্ছে, আর কিছুক্ষণ লাগবে। এতক্ষণ লাগে ওর তৈরি হইতে? সেই কখন আমি ওকে তৈরি হতে বললাম, মেহমানগুলো কখন থেকে এসে বসে আছে,
আপনি তো জানেন মা, কোন মেহমান ওকে দেখতে আসলে ওর এরকম নাটক শুরু হয়। নরেন তৈরি হয়ে নেয়, তার ভাবি তাকে নিয়ে আসে ড্রয়িং রুমে। সবার সামনে নরেন সালাম দেয়, তারপর দেখে তার সামনে আরব বসে আছে। আরবকে দেখে নরিন মনে মনে বলে, আরে এইটা তো ওই লোক যে ওই দিন আমাকে রাস্তায় কি যেন বলল। নরিন আর কোনো কিছু ভাববে তার আগেই আরাফের মা তাকে বলল, মা, তুমি আমার সামনে এসে বসো। নরিন আরাফের মায়ের পাশে গিয়ে বসে পড়ল। আমাদের মেয়ে ভীষণ পছন্দ হয়েছে। আপনারা অনুমতি দিলে আমরা কিছুদিনের মধ্যে বিয়ে করিয়ে নিয়ে যেতে চাই। ঠিক আছে, আমরা না হয় 2-1 দিন পর আপনাদের জানাচ্ছি। আরাফরা চলে আসে। আরাফের তো একেবারে ভালো লাগছে না, কখন যে ওই বাসা থেকে কিছু জানাবে এগুলোর চিন্তায় চিন্তায় সে শেষ হয়ে যাচ্ছে। নরিনের ভাই ভালোভাবে খোঁজখবর নিয়ে দেখে ছেলে অনেক ভালো, তাই তারাও ফোন দিয়ে হ্যাঁ বলে দিতে চায়। কিন্তু তার আগে নরিনকে তারা জানায় যে তাদের আরাফকে পছন্দ হয়েছে। তখনই নরিন বাসার মধ্যে একটা কাহিনী করা শুরু করে দেয়। ছেলে অনেক ভালো ফ্যামিলির, আমাদের সবার ছেলে অনেক পছন্দ হয়েছে। আমার পছন্দ হয় না, আমি বিয়ে করব না। তোর কি কোনো ছেলেই পছন্দ হয় না? বড় হয়ে গিয়েছিস, আর কত এরকম করবি? বয়স তো পার হয়ে যাচ্ছে, তোর তো নিজের বাবাও নেই। কতদিন আর নিজের ভাইয়ের ঘাড়ের উপরে থাকবে? আমি মারা গেলে তারপর কি হবে? আবার এসব উল্টাপাল্টা কথা বলছো। আমি কারোর ঘাড়ের উপর না, আমি নিজে জব করছি। এবার আমার সিদ্ধান্তে আমি অটুট থাকব। আমি তোকে এখানেই বিয়ে দিব, মানে এখানেই দিব, আর কোনো কথা হবে না। নরিন বুঝতে পারে এবার তার মা এখানে তাকে বিয়ে দিবে, তাই তার মাথায় শয়তানি বুদ্ধি আনে, যেভাবে হোক তার বিয়েটা ভাঙতে হবে। আসলে তার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। ঠিক আছে, আগে আমি তাহলে ছেলের সাথে দেখা করতে চাই, কিন্তু কিছু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি তাদের আগে জানাই, দেখি তারা কি বলে। আমি তোকে আগেই বলে দিলাম, কোনো উল্টাপাল্টা কিছু করা চিন্তা ভুলেও করবি না, না হলে কিন্তু ভালো হবে না। ঠিক আছে। আরাফের পরিবারকে জানানোর পরে আরাফ একটু স্বস্তি পায় যে ওই বাসা থেকে তারা হ্যাঁ বলে দিয়েছে। যাই হোক, আরাফ একটা রেস্টুরেন্টে বসে আছে নরিনের জন্য। আজকেই তাদের দেখা করার কথা। অনেকক্ষণ ওয়েট করার পর নরিন আসলো, এসেই বসে পড়ল। একটু কি ম্যানার্স নাই তোমার ভিতরে? কেন, আমি আবার কি করলাম? আমি সে কখন থেকে তোমার জন্য ওয়েট করছি, আর এসে হ্যাঁ একটা সরিও বললে না। ধুর রাখেন তো আপনি আপনার সরি। আমার অনেক ক্ষুধা পেয়েছে, খাবো আমি। নরিন একসাথে অনেকগুলো খাবার অর্ডার দিল। একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব না এতগুলো খাবার খাওয়া। এত কিছু তুমি একা খেতে পারবে তো? অবশ্যই পারবো, আমি এগুলোই খাই। আর ইউ সিরিয়াস? খাওয়ার সময় আমাকে একদমই বিরক্ত করবেন না, আমাকে শান্তি মতো খেতে দিন। নরিন খাওয়া শুরু করে দেয়। একদম উলটপালট ভাবে খাচ্ছে, যে কেউ তাকে দেখে বলবে সে হয়তো 1 মাস যাবৎ না খাওয়া। একটার সাথে আরেকটা মিক্সড করে উল্টোপাল্টা যা ইচ্ছা তাই করছে নরিন। নরিনের এরকম উল্টোপাল্টা কাণ্ড কারখানার জন্য আশেপাশে টেবিলে সবাই তাকিয়ে আছে তাদের দিকে। আরব মনে মনে হাসছে তার এসব কাহিনী দেখে। আচ্ছা, তোমার মাথায় কি চলছে বলো তো? কই কিছু না তো। নরিন আরো অনেক উল্টাপাল্টা কাজ করে যাতে আরফ তাকে পাগল মনে করে, বিয়েটা ভেঙে দেয় যাতে। কিন্তু কেন জানি আরফের এসব উল্টোপাল্টা জিনিস খুব ভালো লাগে। তোমার খাবার তো কেউ কেড়ে নিয়ে খাচ্ছে না, আস্তে ধীরে খাও, সব তো তোমারই। নরিন 1 গ্লাস ভর্তি পানি আরফের চেহারাতে ফিকে দেয়। আমাকে খাওয়ার সময় ডিস্টার্ব করতে না করেছি। আরফ তো পুরোই হতভম্ব, হচ্ছেটা কি তার সাথে। যাই হোক, আরব চুপচাপ সবকিছু সহ্য করে দিচ্ছে। একটু পরেই তারা দুজনেই বাসায় চলে গেল। নরিন তো বাসায় এসে বেশ খুশি। সে ভালো করে জানে এসব উদ্ভট কারখানা দেখে কেউ তাকে বিয়ে করবে না, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হয়। বিয়ে ঠিকই হয়ে যায় 2 দিন পরেই। তাদের বিয়ে হয়ে যায়। আবার গল্পে ফেরা যাক। সকাল হয়ে গিয়েছে। বাসায় যেহেতু অনেক মেহমান, তাই আরাফের মা সবার জন্য নাস্তা বানাচ্ছে। আজকেই সবাই চলে যাবে দুপুরে খাওয়া দাওয়া করার পর। একা একা সবগুলো কাজ করছো, আমাকে ডেকে দিলেই তো আমি তোমার সাথে কাজ করে দিতে পারতাম। এগুলো তো আমার অভ্যাস, সমস্যা নেই, আমি একাই সব কাজ করতে পারি। খালামণিরা কি বিকেলে চলে যাবে আজকে? হ্যাঁ, তোর ফুপিরাও চলে যাবে সবাই। আজকে বাসাটা একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে, একদম ভালো লাগছে না। আরে তুই চিন্তা করিস না, কয়েকদিন পর তো তোর বিয়ের অনুষ্ঠান, তখন আবার বাসা ভরে যাবে।
আচ্ছা, গিয়ে নৌরিনকে ডেকে নিয়ে আয়। সবাই উঠে গেলে ওর কথা জিজ্ঞাসা করবে। মেহমান সব চলে গেলে তারপরে রেস্ট নিতে পারবে একবারে। ঠিক আছে। ঋতু নরিনকে ডাকার জন্য তার রুমে চলে গেল। সে ভুলে গিয়েছিল রাতের কথা, যে ওরা এই রুমে ঘুমায়নি। ঋতু রুমে গিয়ে দেখে রুমের অবস্থা খারাপ। তারপরে রাতের কথা তার মনে পড়ে যায়, আর মনে মনে ঋতু বলল এর জন্যই ওরা অন্য রুমে গিয়ে ঘুমিয়েছে। বিয়ের প্রথম রাতে রুমের অবস্থায় এরকম কোনো পাগল করে। যাই হোক, ঋতু আরিয়ানের রুমে চলে গেল। তারপর দরজা নক করতে শুরু করে দিল। দরজার শব্দ শোনার সাথে সাথে দুইজনেরই ঘুম ভাঙল। ঘুম ভাঙার সাথে সাথে নরিন দেখে সে আরাফের বুকের ওপরে ঘুমিয়ে আছে। নরিন সাথে সাথে উঠে বসে। এই আপনার সাহস তো কম না, কত বড় সাহস আপনি আমার কাছে এসেছেন? আরে পাগল নাকি? আমি কেন তোমার কাছে আসব? তুমি নিজেই তো আমার উপরে এসেছিলে। নরিন চুপ হয়ে যায়। আরাফ ঠিকই তো বলেছে। নরিন গিয়ে দরজা খুলে দিল। সরি, এত সকাল সকাল তোমার ঘুম ভাঙানোর জন্য। আরে সরি কেন বলছো? আমি দেরি করে ফেলেছি ঘুম থেকে উঠতে। মা তোমাকে এখনই তৈরি হয়ে আসতে বলেছে। মেহমান উঠে যাবে, তারপর সবাই একসাথে নাস্তা করব। আচ্ছা, আমি একটু পরেই চলে আসছি। নরিন ঋতুর সাথে কথা বলতে বলতে তার পিছন দিয়ে আরাফ চলে আসে। নরিন দরজা থেকে রুমে যেতে যাবে, ঠিক তখনই আরাফের সাথে ধাক্কা লেগে যায়। তাই নরিন একটু বিরক্ত হয়ে ওয়াশরুমে চলে যায়। যেহেতু ঋতু আছে তাই কোনো কিছু বলবে না। এই ঋতু, একটু ওয়েট, তোর সাথে কথা ছিল। তোমার রুমের এই অবস্থা কেন বুঝলাম না। কিছু পরোটা রুম তুলা দিয়ে আর ফুল দিয়ে নষ্ট হয়ে গেছে। কি করেছো যে তোমার রুমের এইরকম 12টা বেজে আছে? আরে পরে বলবো নি, তুই এক কাজ কর না, কেউ জানার আগে রুমটা পরিষ্কার করার ব্যবস্থা করে দে প্লিজ। আচ্ছা। ঋতু চলে গেল। নরিন রাতে নর্মাল একটা জামা পরে ঘুমিয়েছিল। এই জামা পরেই তো আর সবার সামনে যাওয়া যাবে না। ওয়াশরুমে গিয়ে তার মনে পড়েছে এটা তো আরাফের রুম না। তার সব কাপড় চোপড় তো আরাফের রুমে। কোনো রকম টাওয়েলটা পেঁচিয়ে হালকা দরজা খুলে ওয়াশরুম থেকে সে আরাফকে ডাকতে শুরু করে দেয়। কি সমস্যা? এই সকাল সকাল চেঁচামেচি করছো কেন? আমাকে এই রুম থেকে একটা ড্রেস এনে দেন, আমি ড্রেস আনতে ভুলে গিয়েছি। আমি কেন দিব? নিজে গিয়ে নিয়ে আসো। আপনি কি দেখতে পাচ্ছেন না আমি টাওয়াল পেঁচিয়ে আছি? এই অবস্থায় কিভাবে যাব? ঠিক আছে, সুন্দর করে বলো তাহলে এনে দিব। এর থেকে আর সুন্দর করে কিভাবে বলে? বলো প্লিজ, আমাকে ওই রুম থেকে একটা ড্রেস এনে দাও। এইরকম একটা সিচুয়েশনে কে এরকম করে আজব? ওকে ঠিক আছে, তাহলে তুমি এভাবেই থাকো। নরিনের একদম মেজাজ খারাপ হয়ে যায়, কিন্তু কি আর করার। নিজের মাথাটা একটু ঠান্ডা করে আবার আরাফকে বলল, প্লিজ আমাকে ওই রুম থেকে একটা ড্রেস এনে দেন প্লিজ। ওকে এনে দিচ্ছি, দাঁড়াও। আরাফ নিজের রুমে চলে যায় নরিনের জন্য জামা আনতে। নরিন তখন মনে মনে বলে, এরকম একটা সিরিয়াস সিচুয়েশনে আপনি আমার সাথে যেটা করেছেন এটার বদলা আমি খুব শীঘ্রই নিব, ভয়ঙ্কর ভাবে। আমার নামও নওরিন, কোনো কিছু ভুলি না আমি। আরাফের মা ড্রয়িং রুমে সোফার উপরে দেখে আরাফ ঘুমাচ্ছে, আরিয়ান ঘুমাচ্ছে। তাই সে তাকে ডেকে তোলে। কি ব্যাপার, তুই এখানে ঘুমাচ্ছিস কেন? আরিয়ান কিছু বলবে তার আগেই পিছন দিয়ে ঋতু এসে বলল, আরে ও একটু আগেই এখানে এসেছে, হয়তো ওর ঘুম লেগে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু টেবিলে রাখছি, তোরা সবাই নাস্তা করতে চলে আয়। আরাফের মা এখান থেকে চলে গেল। তারপর আরিয়ান বলল, কি ব্যাপার আপু, সত্যিটা বললে না কেন? আপাতত ভাইয়া কাউকে কিছু বলতে না করেছে। আমিও কাজের মহিলাকে বলেছি রুম পরিষ্কার করতে। আচ্ছা ভালো কথা, রুমে হয়েছেটা কি বলো তো? পুরোটা রুম বালিশের তুলা আর ফুল দিয়ে একদম অবস্থা খারাপ। জানি না কিভাবে হয়েছে। এগুলো বাদ দে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, নাস্তা খেতে হবে না? মা ওয়েট করছে সবার জন্য। আরাফ একটা ড্রেস নিয়ে আসে। নরিন ওভাবেই দাঁড়িয়েছিল। আরাফ ড্রেসটা নরিনের মুখের উপর ছুঁড়ে দিল। নরিন দাঁত কামড়ে সবকিছু সহ্য করে নিল। তাড়াতাড়ি বের হও, সবাই আমাদের জন্য ওয়েট করছে। সবাই একসাথে নাস্তা খেতে বসেছে। সবাই একসাথে নাস্তা করলো আর বেশ আড্ডা দিল। দেখতে দেখতে বিকেল হয়ে গেল।
মেহমান সব আস্তে আস্তে চলে গেল। আরাফের রুম পুরোটাই আগের মতো করে দিয়েছে একদম। নরিন শুয়ে শুয়ে মরিনের সাথে ভিডিও কলে কথা বলছে। ছেলেকে কেন জানি আমার অনেক চেনা চেনা লাগছে, কিন্তু ছবিতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তুই ওকে কিভাবে চিনতে যাবি আবার? যাই হোক, কিভাবে কিভাবে তোর বিয়েটাও হয়ে গেল। ইস, আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমি তোর বিয়েতে থাকতে পারি নাই। হ্যাঁ, এটা নিয়ে আমারও অনেক আফসোস থাকবে। আমি তোকে অনেক মিস করেছি। আমিও। তো ভাইয়া কোথায়? আমার সাথে কথা বলিয়ে দে, আমি তো এখনো পর্যন্ত কথা বললাম না। কি জানি বজ্জাত লোকটা কোথায় গিয়েছে, কে জানে। আরে এভাবে বলছিস কেন? তুই ওই রকম বদমেজাজি রয়ে গেলি? এখন তো বিয়ে হয়েছে, এখন তো অভ্যেসগুলো একটু চেঞ্জ কর। ঠিক আছে বাবা, করবো নি। আচ্ছা ঠিক আছে, ভাইয়ার সাথে আমার পরে কথা বলিয়ে দিস। এখন আমি রাখি। মরিন কলটা রাখার একটু পরে আরিফ রুমে আসলো। নরিন তাকে দেখে বলল, কোথায় ছিলেন? আমার বোন আপনার সাথে কথা বলতে চেয়েছিল। তোমার বোন যেটা বাহিরে থাকে সেটা? হ্যাঁ, এছাড়া আর আমার কোনো বোন আছে নাকি? ও ঠিক আছে, কিন্তু আমি কি কথা বলবো বুঝতে পারছি না। কিছুদিন পর কথা বললে হয় না? আচ্ছা ঠিক আছে, আপনি যখন কমফোর্টেবল হবেন তখনই কথা বলবেন, সমস্যা নেই। বাবা, তুমি এত তাড়াতাড়ি মেনে গেলে? এখানে না মানার কি আছে? নতুন নতুন কথা বলতে একটু লজ্জা লাগবে, এটাই তো স্বাভাবিক। আমি একটু বাইরে যাচ্ছি। ঠিক করে। এদিক দিয়ে ঋতুর হাজবেন্ডও বাসায় চলে যাবে। ঋতু আর তার হাজবেন্ড কথা বলছে। আমি ভাবছিলাম কি আমার শালাকে একটা গিফট দেওয়ার কথা। কি গিফট দিবে? আমি ওদের হানিমুন প্যাকেজ দিতে চাই একটা, কেমন হয় বলো তো? হ্যাঁ, খুব ভালো হয়। ঠিক আছে, তাহলে কালকেই দিয়ে দিব। নতুন নতুন বিয়ে হয়েছে, এখনই তো হানিমুনে গিয়ে ওরা মজা করতে পারবে। ঠিক করে। একটু পরে ঋতুর হাজবেন্ড চলে গেল। তার একটা কাজ ছিল, না হয় যেত না আজকে। যাই হোক, ঋতুর হাজবেন্ড চলে যাওয়ার পর ঋতুর খুব একা একা লাগে। তাই ঋতু নরিনের রুমে এসে তার সাথে গল্প করতে শুরু করে দেয়। দেখতে দেখতে তারা অনেক গল্প করে। রাতে সবাই খাওয়া দাওয়া করে নেয়। আজকে রাতের রান্না নরিন করেছে, কিন্তু আরাফ আসেনি। কি ব্যাপার আরাব, এখন আসেনি? কি বলবো তোমার ছেলের কথা? হ্যাঁ, নতুন নতুন বিয়ে হয়েছে, এখনো কি এত রাত করে বাসায় ফিরতে হবে ওর? আজকে ও বাসায় আসলে ওকে বলবে এখন থেকে এত রাতে বাসায় আসলে চলবে না। ঠিক আছে। নরিন নতুন বউ নিজের জামাইকে রেখে কিভাবে খায় সবার সাথে, তাইও খায়নি। আরাফের জন্য ওয়েট করছে নিজের রুমে। আরাফ এত রাত করতে চায়নি, কিন্তু তার একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল, এর জন্য একটু লেট হয়ে গিয়েছে। আরাফ রুমে এসে দেখে নরিন শুয়ে আছে। আরাফের নিজের একটু খারাপ লাগে, এভাবে তার লেট করা উচিত হয়নি। এখন আসার সময় হলো মিস্টার আপনার? আমি আসলে সরি, একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল। এমন কি জরুরি কাজ বিয়ের পরের দিনে? আরে বন্ধুরা সবাই ট্রিট দেওয়ার কথা বলছিল, তাই সবাইকে ট্রিট দিয়ে আসলাম। বাহ, ভালোই তো। তাহলে আমি আপনার জন্য শুধু শুধু না খেয়ে এতক্ষণ যাবৎ বসে আছি, কিন্তু আপনি তো ঠিকই খেয়ে এসেছেন। আর আপনার জন্য কষ্ট করে আজকে আমি রান্নাও করেছি। সত্যি কথা বলতে আরাফ তার বন্ধুদের ট্রিট দিয়েছে ঠিকই, কিন্তু নিজে কিছুই খায়নি। সে ভেবেছিল বাসায় এসে নরিনের সাথেই খাবে। আমি কি একটাবারও বলেছি যে আমি খেয়ে এসেছি? আমার জন্য খাবার গিয়ে বারো, আমি ফ্রেশ হয়ে আসছি। নরিন চলে গেল সবকিছু গরম করতে। আরাফ ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এলো। নরিন তাকে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসলো। কি ব্যাপার বুঝলাম না, তুমি আমার জন্য না খেয়েছিলে? বিশ্বাসই হচ্ছে না। আমার ঠেকা পড়েছিল আমি আপনার জন্য না খেয়ে থাকবো, সবাই কি ভাবতো এর জন্য আর কি। তুমি কি কারো ভাবার চিন্তা করো নাকি কখনো? খাবারের এত সময় এত কথা বলতে হয় না। আরাফের খাবারটা খুব মজা লাগছে, কিন্তু মজা হয়েছে এটা বলা যাবে না। নরিনকে খেপানোর জন্য আরাফ বলে খাবারটা অনেক জঘন্য হয়েছে, একদম লবণ হয়নি। লবণ ছাড়া কি খাবারে কোনো স্বাদ থাকে? একেবারে খাওয়াই যাচ্ছে না। নরিন রাগে চোখে আরাফের দিকে তাকায়, তারপরে উঠে গিয়ে রান্নাঘর থেকে লবণের ডিব্বা এনে অনেকগুলো লবণ আরাফের খাবারের প্লেটে দিয়ে দেয়। আরাফ হতভম্ব হয়ে যায়, কি ব্যাপার, কি করলো নরিন এটা? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি না বললে লবণ কম হয়েছে? আমি বলেছি লবণ কম হয়েছে, তাই কি তুমি এটা করে ফেলবে? আমি তো মজা করছিলাম বোকা। নেক্সট টাইম আমার সাথে মজা করার আগে ভেবে চিন্তে মজা করবে বলে দিলাম।
আমার বউটা দেখি অনেক মারাত্মক ভয়ঙ্কর, বাবারে বাবা। যাই হোক, তারা দুজন খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। আরব খাটের উপর বসে আছে, নরিন কি যেন একটা করতে যাবে, ঠিক তখনই হোঁচট খেয়ে আরবের উপর পড়ে যায়। আরব তাকে কেন যেন শক্ত করে জড়িয়ে ধরে ফেলে। এত বছর পর নিজের ভালোবাসার মানুষ তার বুকে, তাই নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না, শক্ত করে তাকে ধরে রাখে। নরিন ছোটার চেষ্টা করছে, ছুটতে না পেরে তাই আর কোনো কিছু বলল না। আরবও ধরে রাখলো। আরো কতক্ষণ এভাবে ধরে রাখবেন? দম বন্ধ হয়ে আসছে আমার। ও সরি। আরব নরিনকে ছেড়ে দেয়। নরিন নিজেকে একটু ঠিক করে নেয়, তারপর নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। তখনই আরফের মনে পড়ে যে সে নরিনের জন্য চকলেট নিয়ে এসেছে। সাথে সাথে ড্রয়ার থেকে চকলেটগুলো বের করে নরিনের কাছে এগিয়ে দিল। এই নাও, আমি তোমার জন্য এনেছিলাম, ভুলে গিয়েছিলাম। কিন্তু আমি তো এই চকলেট খাই না। কি বলছো? এই চকলেট তো তোমার ফেভারিট। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমি ছোটবেলা থেকে এই চকলেট খেতে পারি না। এইটা তো আমার বোনের ভীষণ পছন্দের চকলেট, গুলো দেখে ওর কথা মনে পড়ে গেল। ও আচ্ছা, ঠিক আছে, সরি, আমি বুঝতে পারি নাই। প্রথমবার আমার জন্য কিছু একটা এনেছেন, আমি এটা খাবো, দেন। কি আপনি আপনি করে বলো আমাকে? খাবারের টেবিলে যে তুমি করে বলেছিলে, সবসময় তুমি করে বললেই তো হয়। আমি খাবারের টেবিলে তুমি করে বলেছিলাম? মনে করে দেখো। আচ্ছা, আমার অনেক ঘুম পাচ্ছে, এবার ঘুমাই। তুমি মাইন্ড না করলে একটা কথা বলতাম। বলেন। তুমি কি আজকে আমার বুকে ঘুমাতে পারবে? আমার খুব ইচ্ছে করছে তোমাকে বুকে নিয়ে ঘুমাতে। আচ্ছা ঠিক আছে। আরব নিজেকে কন্ট্রোল করতে না পেরে এ কথাটা বলে দেয়। আসলে সে নিজেও বুঝতে পারছে না সে করেছেটা কি। হয়তো অনেক বেশি ভালোবাসে, তাই কষ্ট দিতে পারছে নরিনকে। আর নরিনই বা কেন না বলবে তার নিজের স্বামীকে? তার এখন স্বামী স্ত্রী, তার উপরে আরফের পুরো অধিকারী আছে। এখন তাই কোনো কিছুর জন্য না করে লাভ নেই। আরফ নরিনকে বুকে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আরফের সারা জীবনের স্বপ্ন ছিল এটা, যেগুলো সে নরিনের সাথে দেখেছিল। কে জানতো তার স্বপ্নগুলো আসলেই পূরণ হয়ে যাবে। নিজেকে সব থেকে সুখী মানুষ মনে করছে আরফ আজকে নিজেকে। নরিনেরও ভীষণ ভালো লাগছে। তারা দুজনেই ঘুমিয়ে গেল। সকালে নরিনের ঘুম ভাঙতেই দেখে আরব তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। নিজেকে আলতো হাতে ছাড়িয়ে নিল, তারপর ফ্রেশ হয়ে নিচে চলে গেল। ওদিক দিয়ে নরিনের ভাবি আর মা কথা বলছে। আমার দুটো মেয়ে বাসায় নেই, আমি একা একা কিভাবে থাকতাম যদি তুই না থাকতে। আমিও তো আপনার মেয়ের মতোই। তুমি আমার মেয়ের মতো না, তুমি আমার মেয়ে। আমি আসলেই ভাগ্যবতী, এরকম একটা পরিবার পেয়েছি। মা, আপনি কি আপনার ওষুধগুলো খেয়েছেন? খেয়েছি। আমার যদি কখনো মৌরিনের কথা মনে পড়তো তাহলে আমি সব সময় নওরিনের দিকে তাকাতাম, কেননা তারা দুজন দেখতে তো হুবহু একই রকম। এখন আমি আমার দুটো মেয়েকে অনেক মনে করছি। তাদের দুজনকে না দেখে আমি কিভাবে থাকবো জানি না। তুমি একটু কল দিয়ে বলো না নওরিনকে এই বাসায় আসতে। ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, আমি ওকে বলে দিব আজকেই। এদিক দিয়ে মৌরিন বারবার তার বোনের বিয়ের ছবি দেখছিল, কেননা তার মনে হচ্ছিল সে ছেলেটাকে চেনে। তার স্পষ্ট মনে পড়ে যায় এটা আর কেউ না, আরব। সে ভীষণ নার্ভাস হয়ে যায়। তার বোনকে কেন বিয়ে করেছে আরব? সে একেবারে শিওর হওয়ার জন্য তার মাকে কল দেয়। তার মা কল রিসিভ করার পরে বলে, ভালো হয়েছে তুই কল দিয়েছিস, তোর কথা অনেক মনে পড়ছিল। তুই দেশে আসবি কবে? এই তো মা, কিছুদিন পরেই চলে আসবো। তুই তো এটা সব সময়ই বলিস। না, এবার সত্যি সত্যি আসবো। নিজের বোনের বিয়েতে আসতে পারি নাই, এটা নিয়ে খুব খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। একটা কথা জিজ্ঞাসা করতাম। হ্যাঁ, কি বল। নওরিনের হাজবেন্ডের নামটা যেন কি? তুই কি আরাপের কথা বলছিস? সাথে সাথে মরিনের হাত পা ঠান্ডা হয়ে যায়। তার প্রাক্তন কেন তার বোনকে বিয়ে করলো? জেনে বুঝে বিয়ে করেছে নাকি অন্য কোনো কাহিনী আছে? মরিন চিন্তায় পড়ে যায়। সাথে সাথে কল রেখে দেয়। তার জামাইকে প্রেশার দিয়ে কয়েকদিনের মধ্যে টিকিট কেটে দিতে বলে। যেভাবে হোক মরিনের দেশে যেয়ে সব রহস্য উন্মোচন করতে হবে। আরব ঘুম থেকে উঠে দেখে নরিন নেই। কখন উঠে চলে গিয়েছে বুঝতে পারে না আরব। ঠিক তখনই নরিন চা নিয়ে রুমে আসে। কখন উঠেছ? আমি তো টের পাইনি।
আমি অনেক সকাল সকাল উঠে গিয়েছিলাম তাই, আর তোমাকে জাগাইনি। চা ঠান্ডা হচ্ছে, খেয়ে নাও। চাটা দেখে মনটা একদম খুশি হয়ে গেল। শুধু কি চা দেখে মন খুশি হয়ে গেল, যে চা এনেছে তাকে দেখে খুশি হও নাই? যে চা এনেছে সে তো আমার রুহুর শান্তি, আমার কলিজার পাখি। কি? কিছু না, এখন থেকে আমাকে এভাবেই তুমি করে বলবে, ঠিক আছে? ঠিক আছে। আরাফ চা খেতে খেতে খেয়াল করলো নরিনের ডান হাতে সেই জন্মদাগ নেই। আরাফ একটু কনফিউজড হয়ে যায়, কারণ জন্মদাগ তো আর মোছার মতো না। আরাফ নরিনের হাত টান দিয়ে ভালো করে দেখেছে কোথাও কোনো দাগ আছে কিনা। কি ব্যাপার, কি দেখছো? তোমার হাতে না একটা জন্ম দাগ ছিল? আরে আমার হাতে না, ওইটা তোমার তো মৌ। পুরো কথাটা বলার আগে আরাফের ফোনে কল চলে আসে। দাঁড়াও, সিয়াম কল দিয়েছে, দেখি কি হয়েছে এই সকাল সকাল। আরাফ কথা বলতে বলতে চলে যায়। নরিন ভাবতে থাকে আরাফ কিভাবে ওই জন্মদাগের কথা জানল। মরিনের পছন্দের চকলেট আনা, তারপর বারবার জিজ্ঞেস করা সে আরাফকে চেনে কিনা। নরিন এগুলাই ভাবছে সবকিছু কি কোনোভাবে জড়িত নাকি মনের ভুল। এসব ভাবার মধ্যে আরাফ আসে। আমার একটু যেতে হবে, সিয়ামের দরকার। আরাফ সুন্দর করে নরিনের কপালে আলতো করে একটা চুমু দিয়ে দিল। নরিনের শরীর পুরোটাই ঠান্ডা হয়ে গেল। মাত্র যেটা হলো সে একদমই আশা করেনি। আজকে রাতে তোমার সাথে আমার অনেক গল্প জমা আছে। আজকে সারা রাত আমি তোমাকে খুব জ্বালাবো, অনেক কথা বলবো তোমাকে বুকে নিয়ে। ঠিক আছে। আরাফ ফ্রেশ হয়ে চলে গেল। সিয়ামের একটা দরকারে সে এত সকাল সকাল আরাফকে ডেকে এনেছে। যাই হোক, ওই কাজটা কমপ্লিট করলো। আরাফের মা সকাল সকাল দেখেছে আরাফকে আজকে যেতে, তাই সে নরিনকে জিজ্ঞেস করলো, সকাল সকাল আরাফ কোথায় গেল? ওর বন্ধুর সাথে নাকি ওর কি কাজ আছে? আচ্ছা। আরাফ আজকে একটু চুপ আছে, তাই সিয়াম বলল, তোর কি আজকে ঘুম কম হয়েছে নাকি? কথা কম বলছিস যে? আমার মনে হয় কি জানিস, আমি অন্য কাউকে বিয়ে করেছি, অন্য কারোর সাথে আছি। কেননা আমি যার সাথে সম্পর্ক করেছি ওর কোনো কিছুই নওরিনের সাথে মিলে না। আরে ও তখন অনেক ছোট ছিল, তখন ওর স্বভাব আচরণ আর এখন ওই স্বভাব আচরণ কি মিলবে নাকি বোকা? এটাও ঠিক বলেছিস। মাঝে মাঝে ওর কিছু আচার আচরণ আমার এত হাসি পায় যেগুলো আমি তোকে বলে বোঝাতে পারবো না। তাই নাকি? তুই দেখি আমার নতুন করে প্রেমে পড়ে গিয়েছিস এই দুদিনেই। হ্যাঁ, নতুন করেই প্রেমে পড়েছি। আমার মনে হচ্ছে আমি নতুন একটা মানুষকে ভালোবাসি। এই নাকি তোর রিভেঞ্জ না, তাই না? কিসের আর রিভেন্স, এত বছর পর ওকে নিজের করে পেয়েছি, এটাই অনেক। যাক, ভালো হয়েছে। তাহলে তুই সুখে সংসার করবি এখন? আপাতত আমি নওরিনকে নিয়ে অনেক ঘুরবো ফিরবো, তারপর সংসার। ঠিক আছে। আরাফ দুপুরের আগেই বাসায় চলে এলো। আরাফ ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো নরিন তার ভেজা চুল মুছছে। আরাফ এক পলকে তার দিকে তাকিয়ে আছে। নরিনকে কেন জানি এখন অনেক বেশি সুন্দর লাগছে। নরিন একটু লজ্জা পেয়ে বলল, এইভাবে তাকে কি দেখছো? তোমাকে দেখছি, আর কি দেখবো? তাই এত মুগ্ধ ভাবে? এটাই তো কম হয়ে যায়। আমার মনে হয় আমি যতবার তোমাকে দেখি আরও দেখতে ইচ্ছে করে, দেখার স্বাদ বাড়তেই থাকে। হয়েছে হয়েছে। কেন, আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না? আরাফ নরিনের কাছে গিয়ে তাকে নিজের কাছে নিয়ে নিল। একদম নরিন লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। আরাফ নরিনের থুতনিতে আলতো করে হাত দিয়ে তার চেহারাটা নিজের কাছে নিয়ে নিল। এত সুন্দর কেন তুমি বলো তো? আমি মিস্টার আরাফের বউয়ের জন্য তোমাকে খুব আদর করতে ইচ্ছে করছে। নিচে সবাই খাবারের জন্য ওয়েট করছে। এই কথাটা বলেই নরিন নিজেকে আরাফের থেকে ছাড়িয়ে চলে যায়। আরাফ মুচকি হাসে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে সবাই ড্রয়িং রুমে বসে কথা বলছে। তখন ঋতুর হাজবেন্ড বলল, আমার শালার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। এইটার আবার কি দরকার ছিল? অবশ্যই দরকার ছিল। আমরা দুজনা প্ল্যান করেছিলাম কি দিব না দিব, এর থেকে বেটার অপশন তো আর আমরা পাই না। এই প্যাকেটের ভিতরে কি? আমরা কেন বলবো, তুমি খুলে দেখো। আরাফ প্যাকেট খুলে দেখে সেখানে কক্সবাজারের হানিমুন প্যাকেজ। সে ভীষণ খুশি হয়ে যায়। আরে, আমিও চাচ্ছিলাম নওরিনকে নিয়ে কোথাও ঘুরতে যাব। তোমরা তো আমাকে পুরাই
সারপ্রাইজ করে দিলে। আমি ভীষণ খুশি হয়েছি এই গিফট পেয়ে। থ্যাংক ইউ ভাইয়া অ্যান্ড আপু। আরে এখানে থ্যাংক ইউ এর কিছু নেই, তোমরা দুজন অনেকে এনজয় করো, সেটাই আমাদের জন্য অনেক। সারাদিনই নরিনের মাথায় অনেক কথা ঘুরেছে, যেগুলো সে রাতে আরাফকে জিজ্ঞাসা করতে চেয়েছিল, কিন্তু তারা হানিমুন নিয়ে এত এক্সাইটেড ছিল যে এসব কথা ভুলে গিয়েছে। নরিন ওর বাসায় বলে দিয়েছে যে তারা কক্সবাজার যাচ্ছে, সেখান থেকে আসার পরে তারা দুজন ওই বাসায় যাবে। নওরিনকে কল দিয়েছিলাম, ওরা নাকি কক্সবাজারে যাচ্ছে কয়েকদিন ঘোরার জন্য। ও তাই নাকি? দেখো আমার মেয়েটা তো বিয়েই করতে চায় নাই, এখন বিয়ের পর হানিমুনেও যাচ্ছে। মেয়ে মানুষ বিয়ের আগে এরকমটাই করে, কিন্তু বিয়ের পর নিজের সংসার, নিজের দায়িত্ব সবকিছু বুঝে নেয়। হয়তো আমরা মেয়ে মানুষ এরকমই। নরিন আর আরাফ আজকে ভোরবেলায় রওনা দিবে কক্সবাজারের উদ্দেশ্যে, তাই তারা দুজনেই কিছু কাপড় চোপড় গুছিয়ে নিল। আমি আসলেই অনেক এক্সাইটেড তোমাকে নিয়ে সমুদ্র দেখার জন্য। আমিও। অনেক হয়েছে, এবার আসো আমার বুকে, আমি তোমাকে আদর করব সারাটা দিন। আমি তোমাকে ভীষণ মিস করেছি। নরিন আরাফের বুকের ওপর শুয়ে আছে, তারা দুজন এভাবেই গল্প করতে শুরু করে দিল। চল একটা মুভি দেখি। ও, এই প্ল্যানটা তো অনেক ভালো, চলো আমরা দেখি। কি মুভি দেখবে? অবশ্যই হরর কোনো মুভি। তুমি হরর মুভি 1 মিনিটও দেখতে পারবে না, তার আগেই তুমি ভয় শেষ হয়ে যাবে। আমি তোমাকে ভালো করেই চিনি। কচু চিনো, হরর মুভি আমার ফেভারিট। হরর মুভি দেখতে দেখতেই তো আমি বড় হলাম। তাই নাকি? দেখা যাবে কে ভয় পায়। আমার তো মনে হচ্ছে তুমি ভয় পাবে, তোমাকে দেখেই তো বোঝা যাচ্ছে তুমি এক্ষুনি ভয় পাচ্ছ। হরর মুভি আমাকে দেখে ভয় পায়? আমি হরর মুভি দেখি না, ঠিক আছে? ও আচ্ছা, দেখা যাক তাহলে। একটু পরেই তারা হরর মুভি দেখতে শুরু করে দিল। ইতোমধ্যে আরাফ ভয়ে ঘেমে চড়ে একাকার। এগুলো দেখে নরিন খুব মজা পাচ্ছে, হাসতে হাসতে তার পেট ব্যথা হয়ে যাচ্ছে। আরাফের উদ্ভট কাহিনী দেখে যখনই হরর মুভিতে কোনো ভয়ঙ্কর কিছু দেখাচ্ছে, আরাফ সাথে সাথে কাঁথার নিচে লুকিয়ে যাচ্ছে। একটা বাচ্চা এত ভয় পায় না, আরাফ যতটা ভয় পাচ্ছে। এই তোমার ভয় না পাওয়ার নমুনা, তাই না? একটু ভাব নিতে চেয়েছিলাম, কিন্তু সত্যি বলতে আমি হরর একেবারে দেখতে পারি না, আমার অনেক ভয় লাগে। আচ্ছা অফ করে দেই। তুমি দেখি সত্যি সত্যি হরর মুভি একেবারে ভয় পাও না। এমনভাবে তুমি এই মুভিটা দেখলে মনে হয় যে কোনো কার্টুন। হ্যাঁ, ছোটবেলা থেকে আমার কেন জানি এসব মুভি, ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্কর কাহিনী, এগুলো আমার প্রচুর ভালো লাগে। তাহলে দেখা যায় আমরা দুজনেই পুরোটাই উল্টো। হ্যাঁ, সেটা তো বলতেই হবে। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়ে গিয়েছে, চলো ঘুমিয়ে যাই, না হলে আমাদের কালকে লেট হয়ে যাবে। তারা দুজনেই ঘুমিয়ে গেল। ওদিক দিয়ে ঋতু আর ঋতুর জামাই গল্প করছে। আমাদেরও নতুন নতুন বিয়ের পরে ঠিক এইরকম অনুভূতি ছিল, সব কিছুই কেমন জানি, তাই না? হ্যাঁ, আমি তো আবারও আমাদের পোস্টে ফিরে যেতে চাই। এখনো আমাদের অনেক কিছুই করা বাকি, কেননা এখন পর্যন্ত আমি তোমাকে আমার বাসায় তো তুলে নেই নাই, মাঝে মাঝে তুই এক জায়গা ঘুরেছি ফিরেছি, ওইগুলো কোনো ঘোরাফেরা হলো নাকি? বাকি জীবন তো পড়েই আছে। কবে যে আমার অনুষ্ঠান হবে, আমি আর পাচ্ছি না থাকতে। ঠিক আছে, আরাফ আর নৌরিন কক্সবাজার থেকে আসলে আমি আমার বাবা মা নিয়ে আসবো, তারপর সবাই বসে কথা বলবো কবে অনুষ্ঠান করলে ভালো হয়, কি বলো? এতক্ষণ পর একটা ভালো কথা বলছে। পরের দিন আরাফ আর নরিন ঘুরতে চলে গেল। বেশ কয়েকদিন তারা কক্সবাজারে থেকেছে, অনেক মজা করেছে। এই কয়েকদিনে দুজন দুজনের প্রতি অনেক দুর্বল হয়ে গিয়েছে। আরাফের এগুলো নতুন অনুভূতি লাগছে, সে নতুন করে নরিনের প্রেমে পড়েছে। নরিনের প্রতিটা জিনিস তাকে মুগ্ধ করছে, প্রতিটা পাগলামি তার কেন জানি ভালো লাগে। এত চঞ্চল ছটফট একটা মেয়েকে কেউ ভালো না বেশে থাকতে পারে নাকি? নরিনও বেশ সুখে আছে। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল। ওদিক দিয়ে মরিন দেশে আসার জন্য পাগল হয়ে গিয়েছে। তুমি এইবার দেশে যাওয়ার জন্য এত বেশি পাগল হচ্ছ কেন, সেটাই আমি বুঝতে পারছি না। আগে তো কখনো তুমি এরকম করো নাই। আমার সবার কথা অনেক মনে পড়ছে, এর জন্য আমি যাওয়ার জন্য এরকম করছি। আমার অফিসের অনেক কাজের জন্য আমি তোমার সাথে যেতে পারবো না, তোমার একাই যেতে হবে। সমস্যা নেই, আমি দেশে গিয়ে থাকি, তারপর তুমি না হয় চলে এসো।
ঠিক আছে, আমার শালের জামাইকেও তো আমার দেখা বাকি। হুম। মরিনের কেন যেন এখন সবকিছুই অস্থির লাগে, কোনো কিছুতেই শান্তি খুঁজে পায় না। তার বোনকে তারই প্রাক্তন বিয়ে করেছে, এগুলো জানার পরে কার ভালো লাগবে। সকাল সকাল আরাফের ফোনের শব্দে ঘুম ভাঙে। ফোন হাতে নিয়ে দেখে সিয়াম কল দিয়েছে, একটু বিরক্ত হয়। কি সমস্যা তোর? আজকাল তুই সকাল সকাল আমাকে কল দিয়ে আমার ঘুম ভেঙে দিস। আরে মামা, আমি যেটা তোকে বলতে যাব সেটা শোনার পর তোর আর ঘুমই হবে না, হারাম হয়ে যাবে। ঠিক আছে, বল দেখি এমন কি কথা যেটা শুনলে আমার ঘুমই হারাম হয়ে যাবে। তোর বিয়ের খবর শুনে আমাদের গ্রুপে সবাই তোদের বাসায় যাচ্ছে তোর বউকে দেখার জন্য। হ্যাঁ, এটা তো ভালো। আমি তো জানতাম সবাই আসবে। আমি ওই দিন তো সবাইকে ট্রিট দিয়ে এসেছি, তখন সবাই বলেছিল সবাই আসবে। সবাই আসবে ওইটা কোনো ব্যাপার না, মেহেকও আসছে ওদের সাথে। কি? ওর কেন আসতে হবে? ওকে কি আমি আসতে বলেছি নাকি? এখন কি করেন, আমরা তো আর না করতে পারি না, মুখের ওপরে তাই না? আমার বউয়ের সামনে যদি কোনো উল্টাপাল্টা কথা বলে দেখিস ওকে আমি কি করি। তুই চিন্তা করিস না, আমি ওকে ওরকম কিছুই বলতে দিব না। আসলে মেহেক আরাফকে ছোটবেলা থেকেই পছন্দ করে বললে ভুল হবে। এক প্রকারের টক্সিক, আরাফের আশেপাশে কোনো মেয়েকে সহ্য করতে পারত না। আরাফ কতবার বুঝিয়েছে, তাও বুঝে নাই। যেহেতু মেহেকের একটু রাগ বেশি, তাই আরাফ তাকে বেশি কিছু বলে না, কারণ উল্টাপাল্টা কিছু করে ফেলার ভয় থাকে ছোটবেলা থেকে যেহেতু তারা ফ্রেন্ড, আরাফ চায় না তার কারণে মেহেকের কোনো ক্ষতি হোক। আরাফের সব ফ্রেন্ড চলে এসেছে, সবাই অনেক আড্ডা দিল। নরিন খেয়াল করেছে মেহেক আরাফের আশেপাশে ঘুরঘুর করে বেড়ায়। যাই হোক, নরিন রান্নাঘরে কিছু নাস্তা বানাচ্ছিল। আরাফ, আমি ওয়াশরুমে যাব, আমার সাথে একটু আসো তো। এই বাসায় কি তুই নতুন নাকি? সব কিছুই তো তুই চিনিস, আমার আসতে হবে কেন? আরে আসো না। মেহেক আর আরাফের রুমে আসে। আমি তোমার জন্য এতটা বছর অপেক্ষা করলাম, আর তুমি এসে বিয়ে করে নিলে আমাকে না জানিয়ে। অদ্ভুত কথাবার্তা। আমি কি তোকে বলেছিলাম আমার জন্য অপেক্ষা করতে? আর তুই এই সময়ের ভিতরে এরকম কথা কেন বলছিস? নরিন শুনলে আমাকে ভুল বুঝবে। আমি ভেবেছিলাম আমার জন্য তোমার মন গলবে, যেহেতু আমি তোমার জন্য এতটা বছর অপেক্ষা করেছি। আমার এসব কথা একদমই ভালো লাগছে না, গেলাম আমি। নরিন পিছন থেকে এই সবগুলো কথাই শুনে ফেলে। আরাফ বের হওয়ার আগে সে সেখান থেকে চলে যায়, যাতে আরাফ তাকে দেখতে না পারে। আরাফ যাওয়ার পরে নরিন রুমে আসে। নরিন মেহেকের সাথে কোনো তর্কে জড়াতে চায় না, কেননা সে চায় না এতগুলো মানুষের সামনে আরাফ ছোট হবে। সবাই ভাববে কেমন বউ এতগুলো মেহমানের সঙ্গে এরকম করেছে। তোমার কি কিছু লাগবে? আমার যেটা লাগবে সেটা কি তুমি দিতে পারবে নাকি? পারবো না কেন? আচ্ছা বাদ দাও, তোমাদের কি লাভ ম্যারেজ? না, কেন? ও, তাহলে আরাফ ফ্যামিলির চাপে বিয়ে করেছে? আমরা সবাই তো ভেবেছিলাম ও কখনো বিয়েই করবে না। কেন? কেন তুমি জানো না? আরাফ একটা মেয়েকে ভীষণ পছন্দ করত, তারা সম্পর্কেও ছিল, কিন্তু কোনো কারণে তাদের ব্রেকআপ হয়ে যায়। আরাফ পুরোপুরি ভেঙে পড়ে একদম পাগল হয়ে গিয়েছিল, তাই তো এত বছর বিদেশে গিয়ে থেকে এসছে। ও তো আমাদের বলেছিল কখনো বিয়ে করবে না। হ্যাঁ, আমি এগুলো সবকিছুই জানি। ও সবকিছু জানার পরেও মেনে নিয়েছে। মেনে না নেওয়ার কি আছে? সবারই পাস থাকে, ইটস নর্মাল। নিচে সবাই ওয়েট করছে, চলো। নরিন আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। কি বা বলবে নরিন, এরকম কিছুই জানে না তাকে। আরব কখনো এগুলোর বিষয় কিছুই বলেনি, তাই তার অনেক খারাপ লাগছে। তার এত বেশি খারাপ লাগতো না যদি আগে আরব তাকে এসব কিছু বলতো। সব মেহমান যাওয়ার পরে নরিন চুপচাপ শুয়ে আছে নিজের রুমে। আরব খেয়াল করেছিল আজকে নরিনের মনটা বেশি ভালো না, তাই সে রুমে এসে দেখে নরিন শুয়ে আছে। আমি খেয়াল করেছিলাম তোমার মন খারাপ, কিছু কি হয়েছে? না তো, না। তাহলে এত চুপচাপ কেন? আমার বন্ধুদের বা বান্ধবীদের কি তোমার ভালো লাগে নাই? ওরা এসে কি প্যারাই ফেলে দিয়েছিল তোমাকে? আমার অনেক ভালো লেগেছে, তোমার সব ফ্রেন্ডদের সবাই অনেক ভালো। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, অবশ্যই জিজ্ঞেস করো। আবার পারমিশন লাগে নাকি? আমাদের বিয়ের অনেক দিন হয়ে গিয়েছে, তারপরও তুমি আমার পাস্ট লাইফ নিয়ে আমার সাথে কোনো কথা বলো নাই কেন? কিসের পাস্ট? যে মেয়ের জন্য তুমি বিদেশ চলে গিয়েছিলে, একদম ভেঙে গিয়েছিলে তোমার প্রথম ভালোবাসা।
আরাফ মনে মনে হেসে দেয় আর বলে, আরে বোকা, নিজে থেকে নিজে জেলাস হচ্ছে। আমার প্রথম ভালোবাসা তো তুমিই ছিলে। হয়তো তোমার কোনো কিছুই আমাদের ব্যাপারে মনে নেই কোনো না কোনো কারণে, কিন্তু আমি তোমাকে আমাদের সবকিছু মনে করিয়ে ছাড়বো। আরে ওগুলো বলার মতো কিছু না এমনিতেই। ঠিক আছে, তখন আমি বিদেশ গিয়েছিলাম আমার ব্রেকআপের জন্যই, কিন্তু আমি আস্তে আস্তে সব কিছু ভুলে গিয়েছি। ছোট বয়সের একটা ভুল ছিল, আর কিছুই না। এইটা তুমি আমার মন রক্ষা করতে বলছো, তাই না? প্লিজ তুমি সত্যি কথাটা বলো, আমি কিছুই মনে করব না। সবারই পাস থাকতে পারে, এইগুলো একেবারেই নর্মাল। আমি চাই না এগুলো নিয়ে আমাদের মধ্যে কোনো ঝামেলা হোক। আর আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করো। আরাফ স্পষ্ট বুঝতে পারলো এগুলো মেহেক বলেছে তাকে, না জানি আর উল্টোপাল্টা কি বলে নরিনের মাথাটা নষ্ট করে রেখে দিয়েছে। এখন নরিন এগুলো নিয়ে ওভারথিঙ্ক করবে। উফ, কেন যে ও এসে এরকম উল্টাপাল্টা কাজ করে গেল আমার মাথায় আসছে না। আরাফ নরিনকে বুকে টেনে নিল, একদম শক্ত করে তাকে ধরে বলল, প্লিজ তুমি এগুলো নিয়ে একদম ওভার অ্যাক্টিং করবে না। ঋতুরও মেহেককে তেমন একটা ভালো লাগে না। আর কেন জানি মেহেক আপুকে একটু ভালো লাগে না, মনে হয় কি ভাইয়ার আশেপাশে লেগে থাকে সারাক্ষণ। মেয়েটাকে আগে আমার ভালোই লাগতো, তবে আজকে কিছু কিছু ব্যবহার দেখে মনে হলো ও আমার ছেলেটার সংসার ভাঙতে চাইছে। ও আমার ছেলের সংসারটা ভাঙতে চাচ্ছে। এই মেয়ের থেকে আমার ছেলেকে না দূরে দূরে রাখতে হবে। ঠিক বলেছ মা, আমারও বেশি একটা সুবিধার মনে হয় না। ভাইয়াও তেমন একটা দেখতে পারে না, শুধুমাত্র বান্ধবী এর জন্য সহ্য করে। কি আর বলবো, নৌরিনের মনটাও খারাপ দেখলাম আমি এসব বিষয় নিয়ে। আমি ভাবিকে বলবো নি এসব কিছু নিয়ে চিন্তা করতে না, ঠিক আছে? নরিনের শরীরটা তেমন একটা ভালো লাগছে না আজকে। তার মায়ের সাথে দেখা করতে ইচ্ছে করছে অনেক, তাই সে ওই বাসায় যেতে চাচ্ছে। আমি একটু মায়ের বাসায় যেতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি, আবার সন্ধ্যায় নিয়ে আসবো নি। আরে 2-1 দিন থেকে আসতাম। না না, আমি তোমাকে ছাড়া একদমই থাকতে পারি না। ওই বাসায় থাকার কথা আপাতত বলবে না। তাহলে তুমি আমার সাথে গিয়ে থাকো। আচ্ছা, পরেরটা পরে দেখা যাবে। চলো আমি তোমাকে দিয়ে আসি। নরিন আর আরাফ এই বাসায় চলে এলো। আরাফ ভেতরে ঢুকতে চায়নি, কিন্তু নরিনের মা আর ভাবি জোর করে বাসায় নিয়ে এসেছে। বিয়ের পরে একদিনও তুমি এই বাসায় এসে থাকো নাই, আমি কিছু জানি না। এবার তোমার আমাদের বাসায় থাকতেই হবে। আমি সবকিছুর আয়োজন করছি। তোমরা রুমে গিয়ে না হয় একটু রেস্ট নাও। নরিন নিজের রুমে নিয়ে আসে আরাফকে। আরাফ এই বাসায় এসেছে ঠিকই, কিন্তু কখনো থাকা হয়নি বা নরিনের রুমে আসা হয়নি। ওহো, তাহলে এটা নাকি আমার বউয়ের রুম? আরাফের চোখ যায় রুমে থাকা কিছু ছবির দিকে। ছবিগুলো নরিনের, কিন্তু হুবহু দুজন। আরাফ কিছুই বুঝতে পারে না। আরাফের হাতে ছবির অ্যালবাম দেখে নরিন এগিয়ে গিয়ে তাকে বলল, এই যে এটা আমার বোন মৌরিন, যে দেখতে হুবহু আমার মতোই, মানে আমরা দুজন যমজ। এটা তো তুমি জানতে, তাই না? এই কথা শুনে আরাফের পায়ের নিচের মাটি সরে যায় একেবারে। সে প্রথম থেকে সবকিছু মনে করতে থাকে। আসলেই তো মরিনের যেগুলো পছন্দ ছিল ওইগুলো নরিনের পছন্দ না। এত তো কিছু অমিল দেখেও আরাফ কিভাবেই কোনো কিছু বুঝতে পারল না। আমার ইমার্জেন্সি একটা কাজ পড়ে গিয়েছে, আমি আসছি। আরাফ নরিনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সাথে সাথে রুম থেকে বের হয়ে চলে গেল। নরিনের মা আর ভাবি অবাক হয়ে যায়। আরাব এভাবে চলে গেলে কেন? আমি না বললাম ওকে এই বাসায় থাকার কথা? আরে ওর একটা কাজ পড়ে গিয়েছে, এমার্জেন্সি, চলে আসবে একটু পরেই। আরাফ সিয়ামকে কল দিয়ে জানিয়েছে আর আনিয়েছে তার কোনো কিছুই ভালো লাগছে না। কি ব্যাপার, কি হয়েছে? এত ইমার্জেন্সি ডেকে আনলে যে? সব কিছু শেষ হয়ে গিয়েছে সিয়াম, এখন আমি কি করব? কেন, কি হয়েছে? সব কিছু খুলে আমাকে বল, তাহলে আমি বুঝবো কি করে। আসলে আমি যাকে মৌরিন মনে করেছিলাম ও মৌরিনেরই বোন, আসলে ওরা যমজ। কি বলছিস তুই এইসব? এখন কি হবে বুঝলাম না। বিয়ের সময় কি মরিন তোকে দেখে নাই? আরে না, ও তো বাহিরে থাকে। দেখ, তোর উচিত নরিনকে এখনই সব কিছু জানিয়ে দেওয়া। এর আগে অন্য কোনোভাবে যদি এগুলো জানতে পারে তাহলে ওর কষ্ট বেশি লাগবে। অন্য কোনোভাবে জানার আগেই তুই সব কিছু ওকে বলে দে। আমি এটা কখনোই পারবো না, ও একেবারে ভেঙে যাবে। তুই ওকে অনেক ভালোবাসিস সেটাও জানে, তুই ওকে বুঝিয়ে বললেই ও বুঝে যাবে।
তুই ব্যাপারগুলো বুঝছিস না। আমি নওরিনকে এক বিন্দু পরিমাণ কোনো কষ্ট দিতে পারবো না। আমি নিজের হাতে সব কিছু শেষ কিভাবে করলাম, না জেনে না বুঝে কিভাবে সব কিছু করলাম। আচ্ছা ঠিক আছে, আগে তুই শান্ত হ। নওরিনের মা আজকে আমাকে তাদের বাসায় থাকতে বলেছে। এই মুখ নিয়ে কীভাবে আমি নওরিনের সামনে যাব? আমি তোকে বলছি, তুই কোনো সুযোগ বুঝে ভাবিকে সব কিছু জানিয়ে দে, এটাই সমাধান। ঠিক আছে, দেখি। আরাফ নরিনের বাসায় আসলো। তার যদিও কোনো কিছু ভালো লাগছে না আজকে। বাসার সবার সাথে ভালোভাবেই গল্প করলো, যাতে কথাবার্তা বলে আরাফ আর নরিন ঘুমাতে চলে আসে। নরিন খেয়াল করেছে আরাফ তাকে বাহির থেকে আসার পরে একটু ইগনোর করছে। কি ব্যাপার, হঠাৎ করে তোমার কি কিছু হলো নাকি আবার? কই না, কিছু হয় না, একটু ক্লান্ত। তেমন কিছু না, ঘুমিয়ে পড়ো। আরাফ অন্যদিকে ঘুরে গেল। নরিনও আর কিছু বলল না। আরাফের মনে প্রচুর ভয়। তার মনে হচ্ছে নরিন সবকিছু জানার পরে তাকে ছেড়ে দিবে। নরিন যদি তাকে ছেড়ে দেয় তাহলে সে একেবারেই পাগল হয়ে যাবে, নিজেকে কোনোভাবেই ঠিক রাখতে পারবে না। আরাফের প্রচুর খারাপ লাগছে, কারণ সে অন্যায় করেছে নরিনের সাথে। এগুলো ভাবতে ভাবতে আরাফ ঘুমিয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। আরাফ অনেক ডিপ্রেশনে ছিল। নরিন তাকে অনেক বেশি সময় দিয়েছে। নরিনের এত এত ভালোবাসার যত্ন দেখে আরাফ সিদ্ধান্ত নিয়েছে সবকিছু ভুলে নতুন করে শুরু করবে। তাই মাথা থেকে ওইসব ভূত নামিয়ে দিয়েছে। পরেরটা পরে দেখা যাবে কি হবে, ওইগুলো ভেবে সে প্রেজেন্ট নষ্ট করতে চায় না। সবকিছু সুন্দর মতোই চলছে। আজকেই মরিন দেশে ফিরেছে। কাউকে না জানিয়ে সারপ্রাইজ দিল সবাইকে। নওরিনকে কল দিয়ে তাড়াতাড়ি আসতে বলি, ও যদি জানে তুই এসেছিস পাগলি হয়ে যাবে। না, ওকে কিছু বলার দরকার নেই, আমি গিয়ে ওকে সারপ্রাইজ দিতে চাই। আমাকে অ্যাড্রেস দাও। নরিন তো নিজেই জানে না তার বোন দেশে আসছে। জানলে তো সে অনেক আগেই ওই বাসায় চলে যেত। নরিন বাহিরে একটু কাজ আছে, তাইও একটু বাহিরে গিয়েছে। এদিকে মরিন তো চলে এসেছে নিজের বোনের সাথে দেখা করতে। তুমি না মাত্র বললে তোমার বাহিরে কিছু কাজ আছে, এত তাড়াতাড়ি চলে এলে যে? আসসালামু আলাইকুম আন্টি, আসলে আমি নওরিনের বোন। আসলেই তো, তোমরা দেখতে একেবারেই একরকম। আমি তো চিনতেই ভুল করে ফেলেছি। একেবারেই মিল, কেউ দেখলে বুঝবে না কে মৌরিন আর কে নওরিন। নওরিন কোথায়? ও একটু আগেই বাহিরে গিয়েছে, এই তো চলে আসবে। তুমি বসো। আসো আপু, আমি তোমাকে বাসাটার ঘুরে দেখাই। ঋতু আর মরিন বাসাটা ঘুরে ঘুরে দেখলো। তারপরে মরিন আরাফের রুমে এলো। এই যে এটা ছোট ভাবির রুম। ও তাই নাকি? তাহলে এখানে আমি একটু রেস্ট নিই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি। ঋতু রুম থেকে যাওয়ার পরে আরাফ আসলে আরাফ আরিয়ানের রুমে আরিয়ানের সাথে গেম খেলছিল। কি ব্যাপার, তুমি না তোমার ফ্রেন্ডের সাথে কোথায় যেন গেলে, এত তাড়াতাড়ি চলে এলে যে? মরিন আরাফকে এত বছর পর সামনাসামনি দেখে হতভম্ব। তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আরাফের চোখ মরিনের হাতের দিকে যায়। সে সাথে সাথেই বুঝে যায় এটা আর কেউ না, মরিন। মরিন? ভালোই গেম খেলছে আমার বোনকে নিয়ে, তাই না? একদম তেমন কিছু না, তুমি ভুল বুঝছো। তাহলে এসবের মানে কি, বুঝিয়ে বলবে আমাকে সবকিছু? আসলে দেখো, আমি তোমাকে মনে করি নরিনকে বিয়ে করেছি, এটা সত্যি কথা। কিন্তু ওকে আমি ভালোবাসি নিজের থেকেও বেশি। সত্যি করে বল, এগুলো পিছে কি অন্য কিছু লুকিয়ে আছে? আমি আমার কারণে কখনোই চাইবো না আমার বোন কোনো কষ্ট পাক। তুমি বুঝি আমার বোনকে কোনো কষ্ট দিয়েছো? একেবারেই না। তাহলে এত বছর পরে এসবের মানে কি? আমি কিছুই বুঝতে পারছি না। নরিন পেছন থেকে তাদের সব কথাই শুনে ফেলে। ও আচ্ছা, মৌরিন ভেবে আমাকে বিয়ে করেছিলে? মৌরিন ভেবেই তুমি এতদিন যাবত আমাকে ভালোবেসেছো? না না, তুমি আমাকে ভুল বুঝছো। আমাকে বলার সুযোগটা দাও, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলতে পারবো। মৌরিন, তুইও শুরু থেকে সবকিছু জানতি, তাই না? তারপরেও আমাকে একটাবার বলিস নাই। আমার ফিলিংস নিয়ে তোরা শুধুই খেলেছিস। আমাদের দুজনের পুরো কথাটা তোর শোনা উচিত আগে। আমি কিছু শুনতে চাই না আর। নরিন চলে যাবে ঠিক তখনই আরাফ তাকে জোর করে আটকায়, হাতে পায়ে ধরে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। নরিন শুধু কান্নাই করছে, কোনো কিছু বলতে পারছে না। তো তোমাদের স্বামী স্ত্রীর একা বসে কথা বলা উচিত, আমি আর তোমাদের মধ্যে কোনো ইন্টারফিয়ার না করি। মরিন রুম থেকে চলে গেল। এর জন্যই হাতের জন্মদাগের কথা বলেছিলে, ওই চকলেট নিয়ে এসেছিলে। তোমার সব কিছু মনে ছিল মৌরিনের, তাই না? দেখো, সেটা অন্য হিসাব, কিন্তু আমি তোমার প্রেমে পড়েছি। তোমার ব্যবহার, তোমার
আচার আচরণ দেখে। তুমি কবে জেনেছো যে আমি তোমার ভালোবাসার মানুষ না? আজব এভাবে বলছো কেন? তুমি আমার ভালোবাসার মানুষ। সমস্যা কি জানো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এর জন্য সব কিছু আমার মানিয়ে নিতে হবে। জানি না আমি সব কিছু মানিয়ে নিতে পারবো কিনা। আমাকে মাফ করে দাও। আমি কোনো একটা সুযোগ খুঁজছিলাম তোমাকে সব কিছু বলার জন্য, কিন্তু আমার কোনোভাবেই সাহস হচ্ছিল না। আচ্ছা, অনেক হয়েছে, এবার বাইরে চলো। আমি চাই না এসব কিছু সবাই জানো। আরাফের মা মরিনকে রেখে দিয়েছে, খাওয়া দাওয়া না করে যেতে দিবে না। সবাই একসাথে খেতে বসেছে। আচ্ছা, এখানে আমার ভাবি কোনটা আমি ঠিকভাবে চিনতে পারছি না। তোর চিনতে হবে না, তোর না, চুপচাপ খা। ইস, ভাবির বোনের বিয়ে না হলে কত ভালো হতো। আমি বিয়ে করে নিয়ে আসতাম, একই বাসায় একই রকম দেখতে, দুই বউ, ব্যাপারটা খুব মজার না? এই পিচ্ছি ছেলে, কি বলিস? আমি তোমার সিনিয়র না? সিনিয়র তো কি হয়েছে, আজকাল সিনিয়র জুনিয়র নেই। সবাই অনেক হাসি ঠাট্টায় খাওয়া দাওয়া কমপ্লিট করলো। নরিন নিজের রুমে চলে গেল, পিছে পিছে মরিনও চলে গেল। এত বছর পর আমি দেশে এসেছি, আমাকে কি একটু জড়িয়ে ধরবি না? তুই আমার সাথে একটা কথাও বলিস নাই এখনো পর্যন্ত। কি বলবো আমি? আমার কিছুই বলার নেই। দেখ, তুই আমাকে মাফ করে দে। আমার জন্য হয়তো তোর জীবনটা নষ্ট হয়ে গেছে। আসলে আরাফ আমাকে অনেক ভালোবাসে, আমি এখন বুঝতে পারছি না কি করব। ও যদি তোকে ভালোবেসে থাকে তাহলে তোর উচিত ওকে আর একটা সুযোগ দেওয়া। ও না বুঝে ভুল করে ফেলেছে, ইচ্ছে করে তার কোনো কিছু করে নাই। একটা সময় তুই ওর গার্লফ্রেন্ড ছিলি, তুই ওকে আসলেই ভালোবাসতি। আরে তোর মনে নাই? আমি তো তখন কয়েকটা ছেলের সাথে টাইম পাস করতাম, তার মধ্যে আরাফ ছিল একটা। দুইজন কথা বলতে বলতে কখন জানি মিল হয়ে গেল। নরিন কি আর নিজের বোনের সাথে রাগ করে থাকতে পারে নাকি? মরিন সন্ধ্যার দিকে চলে গেল তার বাসায়। তোকে দেখে নিশ্চয়ই নওরিন অনেক খুশি হয়েছে, তাই না? ওই বাসায় মানুষগুলো অনেক ভালো, আমাকে দেখে তো হতভম্ব হয়ে গিয়েছে, মনে হয় কি কোনো ভূত দেখে ফেলেছে। তাই নাকি? ওই বাসার সবাইকে তোর ভালো লেগেছে? হ্যাঁ, ওই বাসার সবাই অনেক ভালো, তোমার মেয়ে অনেক সুখে আছে। আরাফ রাতে রুমে এসে দেখে নরিন অন্যদিকে ঘুরে ঘুমিয়ে গিয়েছে। আরাফ এসে পেছন দিক দিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়। আমাকে তুমি মাফ করে দিও। আমি কখনোই চাইনি এমন কিছু হোক। আমার কারণে আজকে তোমাকে কষ্ট পেতে হচ্ছে। নরিন অন্য সাইড থেকে আরাফের দিকে ঘুরে তারপর তাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর আরাফকে বলল, হয়েছে, এখন এসব বাদ দাও তো। যদি তুমি এসব নিয়ে বসে থাকো তাহলে আমরা ঠিকভাবে থাকতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এসব ভুলে যাই। তুমি কি সত্যি বলছো? মৌরিনের সাথে আমার কথা হয়েছে, এইগুলো নিয়ে বাড়াবাড়ি না করলেই তো হয়। আমি বুঝেছি তোমাদের একটা ভুল হয়েছে, আর আমি কি পারি আমার ভালোবাসার মানুষটার থেকে বেশি দিন রাগ করে থাকতে? আবার নরিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আরাফ। অনেকগুলো কিস করতে শুরু করে দিল। এভাবে চলতে থাকলো তাদের ভালোবাসা। যদিও মাঝে মাঝে তাদের ঝগড়া হয়, আবার মিলও হয়ে যায়। মাসখানেক পর নরিন প্রেগনেন্ট হয়ে গেল। নরিনেরও টুইন বেবি হয়েছে। আমার কি কপাল, আমি একসাথে দুজনের দাদি হয়ে গিয়েছি। বাহ, চমৎকার। আমি তো ভাবতেই পারি নাই আমার মতো আমার মেয়েরও যমজ বাচ্চা হবে। কোনটা রেখে আমি কোনটা কোলে নিব বুঝতে পারছি না। একটা তোমার আর একটা আমার, এখন থেকে দুজনের মিলেমিশে দুইজনকে পালতে হবে। এভাবেই চলতে থাকলো তাদের ভালোবাসা, সুন্দর সংসার। সমাপ্ত।